মাথার উপরে মেঘে ঢাকা বিদঘুটে আসমান হতে অঝোরে বর্ষণ নামছে। পাগলা ঝোড়ো হাওয়ায় সর্বত্র আঁধার এবং অপরিষ্কার। বাতাসের তোড়ে নৌকার বেগতিক অবস্থা। কেন্দ্রাংশ হারিয়ে প্রতিনিয়ত উল্টো দিক অগ্রসর হচ্ছে নৌকা। যে কোনো সময়ে নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে। ঘাট এখনও বহুদূর। এমত অবস্থায় মাঝি নিজের সর্বোচ্চ দিয়ে নৌকা পাশে কোথাও ভিড়ানোর প্রচেষ্টা করছে। বাম দিকে বাঁশবন বাগান, বাঁশবন পেরোলেই মেন রোড। তন্ময় ব্যস্ত গলায় বলল, চাচা, বাম দিকে নেওয়ার চেষ্টা করুন। তন্ময়ের সেলফোন বেজে চলেছে লাগাতার। ইতিমধ্যে ফোন ভিজে পকেটে পড়ে আছে। অরুকে এক হাতে ধরে অন্য হাতে ফোন বের করে। সাবিহা, আকাশ, রুবি সবার কল। তন্ময় কল রিসিভ করে, তবে কথা শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম। কোনো রকম জানালো তারা ঠিক আছে। কল কেটে তাকালো শান্তশিষ্ট চুপচাপ বসে থাকা অরুর পানে। বৃষ্টিধারা পড়ছে ওর সর্বশরীরে। রেশমি কালো ঘন চুলগুলো কাঁধপিঠে পড়ে আছে। চুল থেকে ঝরছে সীমাহীন জল। সেই জল বেয়ে চলেছে টানা হরিণী চোখের পাপড়িতে। পাপড়ি থেকে নাক, গাল, গোলাপি ঠোঁট এবং অবশেষে গলা বেয়ে দুই কাঁধের মধ্যস্থান ধরে জামার ভেতরে চলে গেল। তন্ময় একদৃষ্টিতে ওই আবেদনময়ী সৌন্দর্য সৃষ্টি দেখল। চোখ ফিরিয়ে গলার স্বর নরম করে শুধালো, ভয় লাগছে? অরু পিটপিট নয়নে অদূরের জঙ্গলটা দেখে নিল, ঢোক গিলল। দুই ঠোঁটের ভাঁজে বৃষ্টির জল নিয়ে বলল, লাগছে না। আবহাওয়া খারাপের দিকে, ঝড়ের মাত্রা বাড়ছে বলে। তন্ময় দেখল নৌকা বাঁশবনের দিকে চলে এসেছে। উঠে দাঁড়ালো অরুর হাত ধরে। পেছন থেকে হাত ধরে ওকে আগে নৌকা থেকে নামালো, তারপর নিচে নামলো। টাকা নৌকা ভাড়া দেওয়ার সময় দিয়ে দিয়েছিল। মাঝিকে বিদায় জানিয়ে অরুকে নিয়ে জঙ্গলের ভেতর ধরে হাঁটা ধরল। বড় বড় বৃষ্টির ফোঁটা এত গাছপালা ভেদ করে তাদের শরীর আগের মতো ছুঁতে পারছে না। তবে ঠান্ডাবোধ বেশি করছে। বাতাসের গতিপথও বেশি। শরীরের পশমগুলো শীতল অনুভূতিতে দাঁড়িয়ে পড়েছে। অরুকে দৃশ্যমান রূপে কাঁপতে দেখে তন্ময় দাঁড়িয়ে পড়ল। ওকে আগাগোড়া দেখে বলল, ওড়নাটা জড়িয়ে নে। অরু কথা শুনল। গলা থেকে ওড়না সরিয়ে মেলে নিজের সর্বশরীরে জড়িয়ে নিল। ফ্যালফ্যাল চোখে চারিপাশ দেখে মন্তব্য করল, খুব নির্জন আশপাশ, কেমন গা ছমছম একটা ব্যাপার। রাত 10টার দিকে এই ঝড় বৃষ্টির মধ্যে এমন বাঁশবন নির্জন লাগবে না তো কি কোলাহলময় হবে? অরুর ঠোঁট বাঁকালো। আমি তো জাস্ট কমেন্ট করলাম, আমি তো জাস্ট রিপ্লাই করলাম। অরুর ভয়ার্ত মুখখানা চুপসে যায়। তন্ময় শব্দ করে হাসে। অরুর কাঁধ ধরে নিজের সাথে লেপ্টে শুধায়, ভয় করছে? চোখ বন্ধ কর। আরেকটু রাস্তা। মেন রোডে গেলেই সিগন্যাল পাবো। কল দিলে গাড়ি নিয়ে চলে আসবে। অরু চোখ জোড়া খিচে বন্ধ করে রাখে। বন্ধ চোখে তন্ময়ের ইশারায় চলে। পর মুহূর্তেই চোখ মেলে তাকায়। ভাবে, সে যেহেতু এতটা ভয় পাচ্ছে, নিশ্চয়ই তন্ময়ও পাচ্ছে। এমনটা ভেবে ভীতিগ্রস্ত নয়নে চেয়ে রয়। তন্ময় ভ্রু উঁচু করে তাকালে বলে, আমি চোখ বন্ধ করে থাকলে আপনি ভয় পাবেন? আমি ভয় পাব? কেন ভয় পাব? আমি যে কারণে ভয় পাচ্ছি। তুই কী কারণে ভয় পাচ্ছিস? এখানে অন্ধকার, অনেক গাছপালা, জঙ্গলের মতো কেউ নেই, আবার ঝড় বৃষ্টি। তো ভূতপ্রেত থাকে তো এসব জায়গায়। তাতে কি? তাতে কি মানে? তারা মানুষের উপর ভর করে, তাই নাকি? শুনেছিলাম ভূতপ্রেত সুন্দরী মেয়েদের বেশ পছন্দ করে, তাদেরকেই চোখে রাখে, তাদের উপর ভর করে। অরুর বুকের ওঠানামার গতি বাড়ল। চোখ জোড়া খিচে বন্ধ করে ফেলল। দুই হাতে শক্ত করে ধরল তন্ময়ের বলিষ্ঠ হাত। মিহি গলায় বলল,
আমাকে ভয় দেখাচ্ছেন? তন্ময় গাঢ় দৃষ্টিতে ওর মুখখানা দেখে, নির্বিকার কণ্ঠে প্রশ্ন করে, ভয় লাগছে? ভয় দেখিয়ে আবার এমন বলছেন কিভাবে? ভয় সারাবো? ওরও মাথা তুলে তাকায়। বললেই ভয় সারানো যায়? এই জায়গা ভীষণ ভয়ানক। নর্মাল মানুষ ভয় পাবে, এটাই স্বাভাবিক। তার মানে দাঁড়ায় আমি নর্মাল মানুষ নই। নিশ্চয়ই ভূতপ্রেত আমার ভেতরে ঢুকেছে। এবার ওরও থমকে পড়ে। সাংঘাতিক ভয়ে স্থির হয়ে আসে পা জোড়া। ওই সময় আসমান কেঁপে বজ্রপাত হতেই চিৎকার করে লাফিয়ে ওঠে। অমাবস্যা নামে আদুরে মুখখানায় ভয়ে এইটুকুন হয়ে আছে গোলগাল মুখটা। তন্ময় পুনরায় জিজ্ঞাসু সুরে বলে, ভয় সারাবো? ওরও তোতলানো গলায় শুধালো, কিভাবে? তন্ময় বড্ড আচমকা মাথা নামিয়ে আনে অরুর সমান। বৃষ্টির জলে ভিজতে থাকা রসালো কম্পিত ঠোঁটজোড়ায় শব্দ করে এক চুমু বসায়। এতটাই দ্রুত ঘটে গিয়ে শেষ হয় যে অরু হতবাক বিস্মিত। ভেতর থেকে রুহু চলে গিয়েছে যেন। মূর্তির মতো অবিশ্বাস্য চোখে চেয়ে লোহার মতো দাঁড়িয়ে। তন্ময় নিচু হয়ে এক হাত ওর পিঠে রাখে এবং অন্য হাত গোড়ালির নিচে। টান টান ভঙ্গিতে পাজা কোলে তুলে ফেলে। বড় বড় পায়ের ধাপে সামনে অগ্রসর হয়। আড়ালে আবডালে খেয়াল করে অরুর হতবম্ব নজর। গাড়িটা এসে মাত্রই থামল। তন্ময় দ্রুত অরুকে ঠেলে ভেতরে বসিয়ে দরজা লাগায়। নিজের ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসে। সাবিহা নিজের গায়ের ওড়না খুলে অরুকে পেঁচিয়ে নেয়। রুবি অরুর চুলগুলো মুছে দিচ্ছে। মেয়েটা শীতে কাঁপছে, তবে জবান বন্ধ। কেমন হতবম্ব হয়ে আছে। তবে কারো সন্দেহ হলো না কিছু। ও তো গিয়েছিল এভাবেই, একদম নিশ্চুপ হয়ে। দীপ্ত অরুর ঠান্ডা হাত দুটো চেপে বসে আছে। আকাশ টি শার্টের উপর চেক শার্ট পরেছিল। উপরের শার্ট খুলে তন্ময়ের দিকে এগিয়ে দিল। তন্ময় সময় নিয়ে খুলল সাদা শার্টখানা। দুই হাতে ভেজা চুলগুলো কপাল থেকে উঠিয়ে বাড়িয়ে দেওয়ার শার্ট নিল। আকাশ গাড়ি স্টার্ট করল। একটানে চলতে লাগলো তীব্র বর্ষণময় রাস্তায়। সাবিহা ধীর গলায় অরুকে ডাকল, এই অরু, খারাপ লাগছে? ভীষণ ভয় পেয়েছিলি বুঝি? অরু মাথা তুলে তাকালো। তন্ময় লুকিং গ্লাসেই তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো। অরু চোখ জোড়া বড় করে বলল, আপু, আমাকে একটা বড় করে চিমটি কাটো তো, এক্ষুনি। সাবিহা বোকা অরুর মুখটা ভালোভাবে দেখে হাতে চিমটি কাটল। সামান্য ব্যথায় শব্দ করল মেয়েটা। বিড়বিড়িয়ে কী সব বলতে লাগলো। সাবিহা ধাক্কা দিয়ে প্রশ্ন করল, কী রে, কী হয়েছে? কিছু না, মাথা ভার ভার লাগছে। নে, কাঁধে মাথা পেতে ঘুমা, শীঘ্রই বাসায় ফিরব। অরু কাঁধে মাথা রেখে চুপ রইল। বাকিটা রাস্তা নীরবতায় গেল। তন্ময় ফোনটা টিস্যু দিয়ে মুছতে লাগল। আকাশের হুটহাট প্রশ্নের টুকটাক জবাব দিতে থাকল। ঘণ্টাখানেক লাগলো শাহজাহান বাড়ির সামনে আসতে। গাড়িটার ভেতরে ঢোকালো না। ইতিমধ্যে অরু ঘুমিয়ে ঢোল। কোনো হদিস নেই দিন দুনিয়ার। সাবিহা ডাকল অরুকে ধীর গলায়। অরু সময় নিয়ে জাগে। চোখ মেলে এদিক ওদিক তাকাতেই তন্ময়কে দেখে ফ্যালফ্যাল চোখে চেয়ে রয়। রবি বলে, তাড়াতাড়ি চল, তুই তো আজ জ্বর বাঁধাবি। অরু ধীরে সুস্থে বেরোতে বেরোতে সাবিহা, রুবি ওরা দৌড়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। তন্ময় ছাতাটা মেলে অরুর মাথার উপর ধরে। ধীর গলায় বলে, যাচ্ছিস না কেন? অরু ঠোঁট নাড়ায়। কিছু একটা বলতে চায় যেমন, তবে বলা হয় না। তন্ময়ের ধরে রাখা ছাতার নিচে ঠায় দাঁড়িয়ে থাকে। সাবিহা পুনরায় ফিরে আসে অরুকে নিতে, তবে দুজনকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর এগোয় না। হেসে অগোচরেই ফিরে যায়। অরু কিছু একটা বলতে নেয়। আপনি, আমি?
অরু মাথা তুলে তাকায়। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে আচমকা এক দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। তন্ময় নির্নিমেষ চেয়ে রয় ওর যাওয়ার পথে। হৃদয় বলে ওঠে, প্রিয়তমা আমার, প্রেয়সী আমার, দূরে না থেকে কাছে এসে দেখো, বুকে মাথা পেতে শোনো। কী ধরনের অসুখ তুমি, কি নিদারুণ ব্যথিত সুখে আছি আমি। তীব্র বর্ষণ থেমেছে অনেকটা সময় হলো। মেঘেদের রাজ্য ছুটে কোথায় যেন পালালো। আধারে আসমানে ফকফকে সাদা অর্ধখণ্ডিত চাঁদখানা কেমন নিশ্চুপ নিস্তব্ধতার গান গাইছে। হালকা পাতলা শান্ত স্থির বাতাস বইছে। জানালার গ্লাস দুই পাশ দিয়ে মেলে রাখা। বাতাসের স্পর্শ আরামে ছুঁয়ে চলেছে। ধবধবে শুভ্র রঙের দেয়াল ঘড়ির ঘণ্টার কাঁটা ঘুরছে দুটোয়। মিনিটের কাঁটা চারে আর সেকেন্ডের কাঁটা অনিমেষ ছুটছে। 103 ডিগ্রি জ্বরে তন্ময় অবচেতন হয়ে বিছানায় পড়ে। জবেদা বেগম ছেলের পাশে দাঁড়িয়ে, হাতে ইনফ্রারেড থার্মোমিটার। সেটি কপালের সামনে ধরে জ্বরের তাপমাত্রা জেনে নিলেন। 103 ডিগ্রি জ্বর। চোখজোড়া মুহূর্তেই লালচে হলো। ভেজা ভাঁজ করা রুমালখানা কপালে ভালোভাবে জাপটে দিল। তন্ময় অস্পষ্ট গোঙাল। মাথা ভারী। সর্বশরীর আগুনের ন্যায় গরম। দেহের উপর অদ্ভুত চাপ পড়ছে। চোখের উপর বুঝি বড় পাথর রাখা, না হলে মেলে তাকানো কঠিন হয়ে দাঁড়িয়েছে কেন? এতটা তীব্র জ্বরে আক্রান্ত হওয়ার কারণ কি? বৃষ্টিতে খানিকক্ষণই তো ভিজেছিল মাত্র। এতটা জ্বর হওয়ার তো কথা নয়। নাকি প্রথম চুমুর ছোঁয়াতে এই রাজ্যের কঠিন জ্বর উঠেছে শরীরে? হয়তো। ওই আবেদনময়ী কেশ টানা হরিণী চোখ নেশাগ্রস্ত অধর তার ধৈর্যের পরীক্ষা নেয় প্রতিনিয়ত। দুই একবার ধৈর্যের বাঁধ ভেঙে বসলে ক্ষতি কি? মস্তিষ্ক সচল হলো বুঝি। তন্ময় বহু প্রচেষ্টায় চোখ মেলে তাকালো। জবেদা বেগম পাশেই বসেছে, নীরবে কাঁদছে। তার কান্নার কারণ বুঝল না তন্ময়। কোনো মতে গভীর ভাঙা পুরুষালী গলায় শুধালো, কাঁদছ কেন মা? জবেদা বেগম কান্নারত নয়নে ঝাঝালো গলায় বললেন, কান্না করতে মন চাইল তাই কান্না করছি। তন্ময়ের সরু ফ্যাকাশে অধর ঘিরে ছুটল সাময়িক হাসির রেখা। ঠিক আছি আমি, সামান্য জ্বর, রাতের মধ্যেই সেরে যাবে। সামান্য জ্বর বলছিস? 103 ডিগ্রি জ্বর। কি এমন করেছিস যে এত জ্বর এসেছে? তন্ময় আনমনা হলো। ভাবুক নয়নজোড়া দেয়ালে সেটে। মস্তিষ্ক নড়ে চড়ে উঠে জানালো কিছু একটা তো সে করেছে। ওই করণীয় কাজটির সম্পর্কে তো আর মাকে বলা যাবে না। জবেদা বেগম উঠলেন, বিড়বিড়িয়ে বলে গেলেন, আদার রসের সাথে মধু মিশিয়ে আনছি, শুয়ে থাক। তন্ময় শুয়ে থাকল না। হেডবোর্ডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসল। জানালার পানে নজর রাখল। মধ্যখণ্ডিত চাঁদটা মেপে দেখল অনিমেষ। জবেদা বেগম সময় নিলেন না। শীঘ্রই কাচের গ্লাস হাতে ফিরে এলেন। আদার রসের সঙ্গে মধু মিশিয়ে এনেছেন। জ্বর ঠান্ডা কাশির জন্য উপকারী বেশ। তন্ময় অভ্যস্ত আদা মধু খাওয়ায়। জ্বর তো আর কম হয় না, হলেই তো খেতে হয়। অভ্যস্ত ভঙ্গিতে গ্লাস নিয়ে এক টানে শেষ করল। গ্লাস ফিরিয়ে নিয়ে জবেদা বেগম নরম গলায় শুধালেন, কিছু কি খেতে মন চাচ্ছে আব্বা? তন্ময় ইতস্ততভাবে চুপসে গেল। খেতে তো ইচ্ছে করছে, তবে খাবার নয়, সিগারেট। এটা তো আর মাকে বলা যাবে না, তাই মাথা নাড়ায়। মুখে বলে, এখন ভালো লাগছে, রাত হয়েছে, শুয়ে পড়ো মা। তোকে রেখে শুয়ে পড়ব? তুই ঘুমা দেখি, শুয়ে পড় তো। তন্ময় অগত্যা শোয়, চোখ বুজে নেয়। জবেদা বেগম ঘরের বাতি নেভান। পাতলা কম্বলটা আরেকটু গভীরভাবে ছেলের শরীরে মেলে দেন। দরজাটা ভিজিয়ে লিভিং রুমে বসেন। সূর্যের রোশনি ভিড় জমিয়েছে বিছানার মাথায়, ঠিক তন্ময়ের মুখশ্রীর উপর।
হৃদয়ের মধ্যিখানে ভাঁজ পড়েছে কিছু, ঘুমের ঘোরে বড় অসন্তোষ সে। পুরুষালী ডান হাতের কবজি বিরক্ত ভঙ্গিতে চোখের উপর রাখল। দরজা খোলার সামান্য আওয়াজ এলো। জানালার গ্লাস লাগিয়ে পর্দা আটকে দেওয়া হলো। মুহূর্তেই আলোকিত রুমটা আঁধারে আলোয় ডিম হয়ে এলো। ঘুমন্ত তন্ময়ের হৃদয়ের ভাঁজ মিয়ে গেল, সাথে ঘুমও। নূপুরের রিনঝিন শব্দধ্বনির স্রোত বইছে, কানে গানের ন্যায় বাজছে। নাকে ভেসে আসছে চেনা পরিচিত মেয়েলি সুঘ্রাণ। তন্ময়ের ইচ্ছে করল চোখ মেলে চেয়ে মায়াবী মুখটা সাত সকালে দেখতে। তবে ইচ্ছেদের সবসময় পূর্ণতা পেতে নেই। ইচ্ছের পূর্ণতা যদি এই ঘনিষ্ঠতা অদূরে ঠেলে দেয়, তাহলে ওই ইচ্ছের পূর্ণতা না হওয়াই শ্রেয়। কেন করলেন অমন? কেন কিছু বলেন না? আর কতকাল অপেক্ষায় থাকব? মিনমিনে গলার মেলি স্বরে অভিমান লেপ্টে কেমন ধীরস্থির শোনালো। এভাবে অরুকে কথা বলতে শুনিনি তন্ময়। কথাটুকু শুনে মেরুদণ্ড বেয়ে হিমশীতল বয়ে গেল যেন। ধরফরিয়ে উঠল ব্যাকুল হৃদয়। অশান্ত অবিন্যস্ত হলো মস্তিষ্ক। এই কণ্ঠের গতি জানান দেয় তার অরু আর বাচ্চা মেয়েটি নেই, সে বড় হয়েছে, বুঝতে শিখেছে। তন্ময় ভাবল চোখ মেলে চাইবে। ওই সময় দরজা ঠেলে সাবিহা প্রবেশ করে। অরুকে বলে, মা ডাকছে, শুনে আয়। অরু বেরিয়ে গেল। সাবিহা ভাইয়ের পাশে বসল। হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে মিহি কণ্ঠে ডাকল, ভাই ওঠো, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নাও। তন্ময় হাত সরিয়ে চোখ মেলে তাকায়। বসে যাওয়া গলার স্বরে শুধায়, কখন এলি? ঘণ্টাখানিক হবে। ওঠো, একসাথে ব্রেকফাস্ট করব। যা, আসছি আমি। সাবিহা যেতেই তন্ময় উঠে দাঁড়ায়। এলোমেলো চুলগুলো কপাল থেকে তুলে পেছনে গুটিয়ে নেয়। ডান হাতের আঙুলের সাহায্যে চোখ ডলে বাথরুমে ঢোকে। গোসল নিয়ে বেরিয়ে দেখে দীপ্ত বসে চুপটি করে। তন্ময়কে দেখে লাফিয়ে দাঁড়ায়, ছুটে কাছে এসে বলে, এখন কেমন লাগছে ভাইয়া? ভালো, ভালো হলেই ভালো। চাচ্চু সারা রাত জেগেছিলেন তোমার চিন্তায়। তন্ময় স্মিত হাসে। ভেজা চুল তোয়ালেতে মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ায়। চুলগুলো মুছে কাবার থেকে টি শার্ট বের করে। গায়ে জড়িয়ে নিতে নিয়ে আর চোখে দেখে অরু রুমে ঢুকছে। মাথা নিচু করে এসে বিছানা গোছাতে ব্যস্ত। দীপ্ত কী ভেবে চলে গেল কে জানে। অরু কম্বল ভাঁজ করে কোমর বাঁকিয়ে বিছানার চাদর ঝেড়ে দিল। ঝাড়ুটা এনে মেঝে ঝাড়ু দিতে শুরু করল। তন্ময় অবাক হলো না বটে। ও সব সময় তার কাজকর্ম জড়িত কাজ করতে এক পায়ে দাঁড়িয়ে থাকে, তার রুম গোছানো হোক কিংবা কাপড় কাচা। ওপাশটা ঝাড়ু দিয়ে দাঁড়িয়ে পড়ল তন্ময়ের জায়গাটা ঝাড়ু দেবে বলে। তবে তন্ময় সরছে না, দাঁড়িয়ে চুল সেট করছে। অগোচরে আয়নায় অরুকে দেখছে। দৃষ্টিতে দৃষ্টি মিললে মেয়েটা চোরের মতো দৃষ্টি লুকিয়ে ফেলছে। চুমুটা বেশ কাবু করেছে ওকে। ভেবেই তন্ময় তাকালো ওই অধর পানে। অরুর নিচের অধরে দাঁত চেপে তন্ময় দৃষ্টি ঘুরিয়ে নিল। দুয়ারের দিকে পা বাড়ালো। অরুর পাশ দিয়ে যেতে নিয়ে থামল। অরুর সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকায়। তন্ময় থেমে থেমে বলে, রোগী দেখতে এসেছিস নাকি প্রেমিক? এত সাজগোজ করার মানে কি? আতঙ্কে অরুর চোখ জোড়া বড় বড় হয়ে যায়। হতবম্ব ভঙ্গিতে মুখ খোলে। বেশ সময় নিয়ে বলে, কি? একটু মাত্র কাজল দিয়েছি। এখানে সাজগোজের কি দেখলেন তন্ময় ভাই? অনেক কিছু। অরু আরও কিছু বলতে চায়, পূর্বেই তন্ময় পা বাড়িয়ে বেরিয়ে আসে। ওর ধ্যান জ্ঞান ওই রাতের দৃশ্য থেকে সরাতে এর থেকে ভালো ব্যাপার হয় না। ঠিক অরুর ধ্যান সরেছে। ঝাড়ু দিতে দিতে আনমনে বক বক করতে থাকলো, কোথায় সাজগোজ করলাম? তন্ময় ভাই দেখি সাজগোজে এবিসিডিও জানে না।
সামনেই ঈদুল আজহা। কোরবানির ঈদে শাহজাহান সাহেবরা গরু আনেন ৩টা, ৩ ভাইয়ের ৩টা একসাথে আনেন। ঠিক ঈদের ৭ দিন পূর্বে। আজ বাদে আর ৯ দিন বাকি ঈদের। মোস্তফা সাহেব চিন্তায় পড়লেন, ছেলে ছাড়া কোরবানি কিভাবে হবে? কোরবানিতে গরু আনা থেকে ধরে কাটা পর্যন্ত তার ছেলেই দেখাশোনা করে, তার উপর স্ত্রী নারাজ। রোজার ঈদ গেল তার মাটি হয়ে, এবার কি কোরবানির ঈদও তেমন হবে? সম্পূর্ণ পরিবার ছাড়া কি ঈদের আনন্দ আছে? বড় ভাইকে চিন্তিত দেখে আনোয়ার সাহেব প্রশ্ন করলেন, কি ভাবছেন ভাই? কিছু না ভাই, হাটে যাব যেদিন আগেই তন্ময়কে বলে রাখব। ও যাবে? কি বলেন ভাই, যাবে না আবার? ও জানে না আপনি কেমন। ও না গেলে যে আপনার ভাত হজম হবে না ও ঠিক জানে। দেখবেন চলে এসেছে সময় মতো। মোস্তফা সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, সরু চোখে ছোট ভাইকে আগাগোড়া দেখে নিলেন, হনহনিয়ে বেরিয়ে গেলেন। সূর্যাস্ত হলো মাত্রই। অফিস থেকে বেরোনোর ঘণ্টাখানেক পূর্বে কল করল মাহিন। ধানমন্ডির লেকের পাড়ে আছে সবগুলো, ওখানেই চলে আসতে বলল তাকে। অফিস শেষ করে তন্ময় বন্ধুদের উদ্দেশ্যে বেরোলো। বাইকের গতি মাঝামাঝিতে। আবহাওয়া আজ শান্ত, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। পৌঁছাতে সময় লাগলো না। বাইক থেমেছে চেনা পরিচিত জায়গায়। অদূরে এদিক ওদিক ছিটকে বসে তার বন্ধু বান্ধব। ভার্সিটির ক্লাসমেটও কিছু উপস্থিত। তাকে দেখেই হইচই পড়ে গেল। তন্ময় তাদের কাছাকাছি আসতেই মাহিন একটা সিগারেট হাতে ধরিয়ে দিল। পাশে বসতেই মাহিন বলে ওঠে, দোস্ত, রনিতা কি বলে দেখ, স্টিল শি ইজ ক্রাস্ট অন ইউ। তন্ময় মাথা তুলে তাকায়। রনিতা তার দিকেই চেয়ে ভদ্রতাসূচক মাথা নাড়ায় সে, দৃষ্টি সরিয়ে সিগারেট ধরায়। কথায় কথায় আড্ডাবাজিতে সময় গিয়ে ঠেকে 11টা 9। তন্ময় হাতঘড়ি দেখে উঠে দাঁড়ায়, বন্ধুদের বিদায় জানিয়ে বাইকে চড়ে বেরিয়ে পড়ে। মাত্রই লিভিং রুমে এসে বসেছে তন্ময়। জবেদা বেগম ছুটে এলেন। ছেলের হাতে ঠান্ডা পানির গ্লাস ধরিয়ে শুধালেন, গরু আনতে যাবি না? যাব। কখন? যখন সময় হবে। বাবার মতো তেরা কথা শুধু। মুখ বাঁকিয়ে চলে গেলেন তিনি। তন্ময় সেলফোন তুলে স্ক্রিনে নজর বোলালো। ওরও মেসেজ পাঠিয়েছে। ওর সাজগোজ করা একটা ছবি দিয়ে। সুন্দর একটা কাজ করা কামিজ পরে শুভ্র রঙের, চুল কাল করা, স্মোকি ম্যাট মেকআপ করেছে। ছবির নিচে লেখা, এটাকে বলে সাজগোজ। তন্ময়ের হাসি পেল এবং সে হাসল। ছবিটি সেভ করে হোম স্ক্রিনে সেট করল। সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। মায়াবিনী একটা, যাকে দেখতে দেখতে সময় ফুরোয়, দেখার স্বাদ নয়।